আসসালামু আলাইকুম। আমি ইসমাম উদ্দিন, পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি, ডিপার্টমেন্ট অফ ফার্মেসি, ফার্স্ট ইয়ার। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, রাসায়নিক পরিবর্তন পার্ট 1। এটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট স্ট্যান্ডার্ড হবে। এর পরবর্তীতে আরও 2টা পার্ট আসবে, অর্থাৎ 3টা পার্ট মিলে এই একটা চ্যাপ্টার আমরা শেষ করব। তো চলো ভিডিওটি আর বর্ণনা করে শুরু করা যাক। তো দেখো, শুরু করি আমরা। আমাদের প্রথম টপিক গ্রিন কেমিস্ট্রি। এখন দেখো, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী আমরা কি জানি, গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নের মূলনীতি 12টি। কয়টি ভাই? মূলনীতি 12টি। সবুজ রসায়নের মূলনীতি 12টি। এই 12টি মূলনীতি কী কী, 12টি নীতি কী কী, সেটা আমরা একটু বই থেকে দেখে নিব। তোমাদের বইতে, হাজিরি স্যার বইতে আছে, দেখবা এই যে, যদি একটু দেখো, এই যে 12টি নীতি। এই 12টি নীতি একটু পড়বা। বর্জ্য পদার্থ রোধকরণ, সর্বোত্তম অ্যাটম ইকোনমি, ন্যূনতম ঝুঁকির পদ্ধতি ব্যবহার, আর কি আছে, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, নিরাপদ দ্রবক ব্যবহার, বিক্রিয়া শক্তি দক্ষতা পরিকল্পনা, নবায়নযোগ্য কাঁচামাল ব্যবহার, ন্যূনতম উপজাতক, আর যদি দেখো প্রাকৃতিক রূপান্তর পরিকল্পনা। তো এই 12টি মূলনীতি তোমরা পড়ে নিবা। এটা কেন পড়বা? কারণ এখান থেকে এমসিকিউ আসবে। এমসিকিউ আসে, কী টাইপের এমসিকিউ আসে যদি আমরা একটু দেখি। এই যে দেখো, যেমন একটা এক্সাম্পল, গ্রিন কেমিস্ট্রির 12টি নীতির মধ্যে নিচের কোনটি সঠিক নয়। নিচের কোনটি সঠিক নেই, এই সঠিক নয় টাইপের কোয়েশ্চেন দেখবে সাধারণত জাহাঙ্গীর অথবা মেডিকেলে আসে, এই টাইপের কোয়েশ্চেন। তো দেখো, নিরাপদ দ্রাবক ব্যবহার, বর্জ্য পদার্থ রোধকরণ, ন্যূনতম উপজাতক, প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা, এটা কিন্তু 12টি নীতির ভিতর নাই ভাইয়া। তো এই টাইপের এমসিকিউগুলো পারার জন্য কিন্তু আমাদের 12টি নীতি একটু পড়া লাগবে, ঠিক আছে? তো এটার অ্যান্সার কি? প্রাকৃতিক কেমিক্যাল পরিকল্পনা, এটাই অ্যান্সার। নিচের কোনটি সঠিক না, এটাই অ্যান্সার। তো চলো দেন আমরা নেক্সট টপিকে আসি, অ্যাটম ইকোনমি। তবে অ্যাটম ইকোনমিটা কি? কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয়াকে সর্বোচ্চ পরিমাণ পরমাণু যুক্ত থাকে। আরেকটা জিনিস খেয়াল করবা যে আমাদের যে গ্রিন কেমিস্ট্রি 12টি নীতি আছে, ওই 12টি নীতির ভিতর কিন্তু একটা নীতি আছে যে সর্বোচ্চ অ্যাটম ইকোনমি। সর্বোচ্চ অ্যাটম ইকোনমি, অ্যাটম ইকোনমিকে আমরা এই দ্বারা প্রকাশ করি। কী দ্বারা প্রকাশ করি? এই। তো সর্বোচ্চ অ্যাটম ইকোনমি, এটা আমাদের গ্রিন কেমিস্ট্রি 12টি নীতির মধ্যে একটি। তবে দেখো, শিল্পক্ষেত্রে ব্যবহৃত কোনো পদ্ধতির বিক্রিয়ার শতকরা অ্যাটম ইকোনমি দ্বারা ওই পদ্ধতির সফলতার মাত্রা জানা যায়। কিসের মাত্রা জানা যায়? সফলতার মাত্রা জানা যায়। সফলতার মাত্রা জানা যায়। সফলতার মাত্রা জানা যায়, অর্থাৎ অ্যাটম ইকোনমি যত বেশি, বিক্রিয়াটি তত গ্রিনার হবে। অ্যাটম ইকোনমি যত বেশি হবে, বিক্রিয়াটি তত গ্রিনার হবে। বিক্রিয়া তত গ্রিনার হবে, অর্থাৎ বিক্রিয়াটি তত ভালো হবে, সফলতার মাত্রাটা বেশি থাকবে, ঠিক আছে? যত গ্রিনার হবে, গ্রিনার বেশি হবে। তো বুঝিনি ভাই, কী বলছেন? বুঝিনি। আচ্ছা ঠিক আছে, বুঝে নাই, তোমার জন্য একটা এক্সাম্পল দেখাই। তোমরা শরবত বানাও না বাসায়, যে শরবত, চিনির শরবত। তো চিনির শরবত যখন বানাও, সেখানে কি পুরোটা চিনি মিশে যায় পানির সাথে? সবসময় কিন্তু মিশে না। দেখা যায় কোনো সময় একটু বেশি চিনি থাকে নিচে, কোনো সময় একটু কম। তো চিনির এই যে চিনি নিচে পড়ে আছে, এই চিনিটা কখন তুমি একটা বলবা যে একটা পারফেক্ট শরবত হয়েছে? যখন সম্পূর্ণ চিনিটাই পানির সাথে মিশে যাবে, তাই না? যার চিনি পানির সাথে যত বেশি মিশছে, তার শরবত তত ভালো, তাই না? তত পারফেক্ট শরবত। তো ধরো 3 গ্লাস শরবত বানাইছো তোমরা, হ্যাঁ? ধরো তোমরা 3 গ্লাস শরবত বানাইছো, এখানে 3 গ্লাস শরবত বানাইলাম, হ্যাঁ? এখানে চিনির পরিমাণ এরকম, এখানে আরেক গ্লাস শরবত, এখানে চিনির পরিমাণ এমন, তো এখানে আরেকটা গ্লাসে শরবত, এইখানে ধরো চিনির পুরোটাই পানির সাথে মিশে গেছে। তো এখানে তোমাদের দৃষ্টিতে কোন গ্লাসটা বেশি, মানে কোন গ্লাসে শরবতটা বেশি ভালো? এইটা। এখানেও চিনির দ্রবণ বেশি, এখানেও বেশি, এখানে সবচেয়ে কম, তাহলে এটা বেশি গ্রিনার, এটা বেশি ভালো।
এখন দেখো এখানে কি বলছে, কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয়কের সর্বোচ্চ পরিমাণ পরমাণু যুক্ত থাকে। এই যে যে শরবতটা বানাইছো এখানে বিক্রিয়ক কি? চিনিটাই তো বিক্রিয়ক, তাই না? এখন সর্বোচ্চ পরিমাণ পরমাণু যুক্ত থাকে, তো সর্বোচ্চ পরিমাণ পরমাণু কোথায় যুক্ত আছে? সেখানে সম্পূর্ণটুক মিশে গেছে, এটাই বোঝাইছে অ্যাটম ইকোনমি দ্বারা, এটাই বোঝাইছে যেখানে সর্বোচ্চ পরিমাণ পরমাণু যুক্ত হয়ে গেছে সেটাই হচ্ছে সর্বোচ্চ বা সবচেয়ে ভালো, সবচেয়ে গ্রিনার পদ্ধতি বিক্রিয়কের। তো আমরা কি বুঝলাম? অ্যাটম ইকোনমি যত বেশি হবে বিক্রিয়া পদ্ধতি তত গ্রিনার হবে, বিক্রিয়া পদ্ধতি তত গ্রিনার হবে। আরেকটা জিনিস খেয়াল করো, শিল্পক্ষেত্রে ব্যবহৃত কোনো পদ্ধতি বিক্রিয়কের শতকরা অ্যাটম ইকোনমি দ্বারা ওই পদ্ধতির সফলতার মাত্রা জানা যায়। এখন বুঝছো তো এই কথার মানে? এই যে অ্যাটম ইকোনমি যত বেশি হবে ওই বিক্রিয়ার সফলতার মাত্রা তত বেশি হবে, এটাই বুঝাইছে। তো আসো এবার আসি আমরা অ্যাটম ইকোনমি রিলেটেড ম্যাথগুলো কীভাবে করব বা কীভাবে আসবে সেটা দেখি। ধরো তুমি একটা বিক্রিয়া করছো, এ প্লাস বি, এটা বিক্রিয়া করলা, এখান থেকে সি তৈরি করতে চাইছো, কিন্তু তার সাথে ডি উৎপন্ন হয়েছে। অনেক সময় হয় না যে এক্সট্রা কিছু হয়, ডি উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এখন এই ডিটা কি? তুমি তো সিটা তো চাইছো, এটা তো তোমার ডিজায়ার্ড প্রোডাক্ট, তাই না? এটা কি তোমার কাঙ্ক্ষিত প্রোডাক্ট বা ডিজায়ার্ড প্রোডাক্ট? আর এই ডিটা হচ্ছে তোমার, এই ডিটা কি? ওয়েস্ট। এই টোটাল সি প্লাস ডি হচ্ছে তোমার টোটাল প্রোডাক্টটা কি? টোটাল প্রোডাক্ট হচ্ছে এই সি প্লাস টি, এটা হচ্ছে তোমার টোটাল প্রোডাক্ট। এখন এই বা অ্যাটম ইকোনমি সূত্রটা কি? অ্যাটম ইকোনমি ইজ ইকুয়াল টু তোমার ডিজায়ার্ড প্রোডাক্ট ডিভাইডেড বাই টোটাল প্রোডাক্ট ইন্টু 100%। এটা হচ্ছে তোমার অ্যাটম ইকোনমির সূত্র। এটা তোমার অ্যাটম ইকোনমির সূত্র। এখন এইখানে দেখো ডিজায়ার্ড প্রোডাক্ট কি? সি, আর তোমার টোটাল প্রোডাক্ট সি প্লাস টি ইন্টু 100%। এটাই হচ্ছে মূলত। তো এই অ্যাটম ইকোনমি সংক্রান্ত ম্যাথ যেগুলো আসবে, সেই ম্যাথগুলো করার ক্ষেত্রে দুইটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের। ম্যাথের ক্ষেত্রে দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। একটা হচ্ছে সমতাকরণ করতে হবে, আমাদের যে বিক্রিয়াটা দেওয়া থাকবে ওটা সমতাকরণ করতে হবে। সমতাকরণ করা থাকলে তো থাকলো, আর যদি না থাকে তাহলে আমাদের করতে হবে। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে যে ভর, যে মূল সংখ্যাটা দেওয়া থাকবে, বিক্রিয়া যে মূল সংখ্যাটা থাকবে সেটার সাথে ভরের সংখ্যাটা গুণ করতে হবে, ভর গুণ মূল সংখ্যা। এই যা খেলছে আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবে, কোনো বিক্রিয়ার অ্যাটম ইকোনমি যত বেশি ওই বিক্রিয়ার তত ভালো। অ্যাটম ইকোনমি যত বেশি বিক্রিয়া তত ভালো। যত বেশি বিক্রিয়া তত ভালো, বিক্রিয়ার পদ্ধতি তত ভালো। তো চলো আমরা এবার নেক্সট টপিকে যাই, আমাদের ই ফ্যাক্টর।
ই ফ্যাক্টর। তো কোনো শিল্প ইউনিট থেকে উৎপাদন প্রক্রিয়ার কাঙ্ক্ষিত উৎপাদের ভরের তুলনায় কী পরিমাণ বর্জ্য উৎপন্ন হয় তার অনুপাত কি ই ফ্যাক্টর বলে, অর্থাৎ কী পরিমাণ বর্জ্য উৎপন্ন হয়। দেখো আমাদের যে আগে যেটা ছিল অ্যাটম ইকোনমি দ্বারা আমরা দেখতাম যে সর্বোচ্চ পরিমাণ কাঙ্ক্ষিত উৎপাদন, তাই না, কাঙ্ক্ষিত উৎপাদন। এখন এটা হচ্ছে সফলতা, আর ই ফ্যাক্টরটা হচ্ছে বর্জ্য। অর্থাৎ তুমি ই ফ্যাক্টরের অনুপাত যত বেশি ওই বিক্রিয়ার বর্জ্যের পরিমাণ তত বেশি। ঠিক আছে, ধরো এইখানেও একটা এক্সাম্পল দিই তোমাদের, তাহলে তোমরা আর একটু ক্লিয়ার হয়ে বুঝবা। ধরো একটা বিক্রিয়া করলাম, এ প্লাস বি বিক্রিয়ক সি প্লাস ডি উৎপন্ন হয়েছে। হ্যাঁ, এখন এই ডিটা ধরো আমাদের ওয়েস্ট, আর এই সি হচ্ছে আমাদের ডিজায়ার্ড প্রোডাক্ট, যে আমরা যেটা চাইছি, ডিজায়ার্ড প্রোডাক্ট। হ্যাঁ, তো আমাদের ই ফ্যাক্টরের সূত্রটা কি বলছে, ই ফ্যাক্টরে কি বলছে, আমাদের টোটাল ওয়েস্ট ডিভাইডেড বাই ডিজায়ার্ড প্রোডাক্ট, টোটাল ওয়েস্ট ডিভাইডেড বাই ডিজায়ার্ড প্রোডাক্ট। এখানে ওয়েস্টটা কি, ডি, তাই না, এই ডিটাই তো ওয়েস্ট, তাই না, এই ডিটাই তো ওয়েস্ট, আর ডিজায়ার্ড প্রোডাক্ট সি। তো এখানে দেখো ভাই, ই ফ্যাক্টর বেশি মানে কি, ই ফ্যাক্টর যত বেশি হবে টোটাল ওয়েস্ট তত বেশি হবে, ওয়েস্টও তত বেশি হবে। তাহলে কোনো বিক্রিয়ার পদ্ধতি গ্রিনার বুঝবো কীভাবে, ই যত বেশি, অ্যাটম ইকোনমি যত বেশি, আর হচ্ছে ই ফ্যাক্টর কম, তাহলে ওই বিক্রিয়ার পদ্ধতিটি তত বেশি গ্রিনার, তো চলো ভাই আমরা নেক্সট টপিকে আগে। এখন ভাই আপনি তো পড়াচ্ছেন কিন্তু কোনো প্র্যাকটিস তো করাচ্ছেন না, করাবো ভাই, একটু ওয়েট করো। তো দেখো সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড কি, দেখো ভাই ভিডিওটা একটু সমস্যা হয়ে গেছিলো, মাঝখানে খেয়াল করিনি যে ভিডিও হচ্ছে না। তো আবার একটু দেখো আমরা এখানে কি বলছে, একটা বিক্রিয়া দেওয়া আছে, উপরের বিক্রিয়ার অ্যাটম ইকোনমি কত, তাই তো। এখন আমরা একটু আগে কি পড়ছি, অ্যাটম ইকোনমি সূত্র ডিজায়ার্ড প্রোডাক্ট ডিভাইড বাই টোটাল প্রোডাক্ট ইন্টু 100%, তাই তো। এখন আমরা এখানে কি, এখানে বর্জ্য, এটা এন হচ্ছে বর্জ্য, তাহলে এম কি, অবশ্যই ডিজায়ার্ড প্রোডাক্ট। তাহলে আমাদের অ্যাটম ইকোনমি সূত্রটা কি, ডিজায়ার্ড প্রোডাক্ট ডিভাইড বাই টোটাল প্রোডাক্ট। তাহলে এখানে ডিজায়ার্ড প্রোডাক্ট কি, এম, টোটাল প্রোডাক্ট এম প্লাস এন। এখন এখানে এম এর ভর কত, 84, আর এম প্লাস এন 84 প্লাস 92, 84 প্লাস 92 কত হয়, 176 ইন্টু 100%। এখন এখানে আমরা হ্যান্ড ক্যালকুলেশনটা কীভাবে করবো সেটা তোমাদের শিখাই দিচ্ছি। দেখো এখানে যদি আমরা 4 দ্বারা কাটি, 4 দিয়ে কাটলে কত হয়, 4 গুণে 8, 21, আর এখানে 44। এখন দেখো 44কে তুমি যদি 21 দিয়ে ভাগ করো, 44কে তুমি যদি 21 দিয়ে ভাগ করো তাহলে কত হয়, 2.09 বা সামথিং, 2-এর একটু বেশি, তাই না, 2-এর একটু বেশি, অর্থাৎ ধরলাম আমরা 2.2 ধরলাম, 2.2 ধরি। এখন 100কে যদি তুমি 2 পয়েন্টের একটু বেশি দিয়ে ভাগ করো তাহলে সেটা অবশ্যই 50-এর কম হবে না। 100কে যদি তুমি 2 দিয়ে ভাগ করো সেটা 50, 3 দিয়ে ভাগ করলে হবে 33.33।
তো যদি এর মানে কি তুমি 2-এর থেকে যত বেশি দিয়ে ভাগ করবা সেটা 50-এর থেকে তত কম নামবে, তত নিচে নামবে। তাহলে 2.1 দিয়ে ভাগ করলে এটা 50-এর একটু কম। এখন আমরা অপশনের দিক তাকাই, দেখো একটা আছে 47.72, 52.27, 85.71 আর 100%। তাহলে আমাদের কি লাগবে? 50-এর কাছাকাছি বা 50-এর একটু কম। এখানে 50-এর একটু কম কি 47, তাহলে অ্যান্সার এটাই অ্যান্সার। দেন আসো নেক্সট কোয়েশ্চেনটা দেখো, একটা বিক্রিয়া দেওয়া আছে, বিক্রিয়ায় একটা উৎপাদ, এটা উৎপাদ এবং এটা বর্জ্য, হাইড্রোক্লোরিক অ্যাসিড বর্জ্য এবং মিথেনিল প্রোপানল উৎপাদ। তো আমাদের কি চাইছে? বিক্রিয়াটিতে ই ফ্যাক্টর কত। এখন দেখো আমরা ই ফ্যাক্টরের সূত্র কি জানি, একটু আগে কিন্তু আমরা পড়ে আসছি ভাই। ই ফ্যাক্টর কি? ওয়েস্ট বাই ডিজায়ার্ড প্রোডাক্ট, ওয়েস্ট প্রোডাক্ট ডিভাইড বাই ডিজায়ার্ড প্রোডাক্ট, তাই না? ই ফ্যাক্টর ওয়েস্ট প্রোডাক্ট ডিভাইড বাই ডিজায়ার্ড প্রোডাক্ট। তাহলে এখানে ওয়েস্টটা কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। আর ডিজায়ার্ড তো দেখো আমাদের তো ভর নিয়ে কাজ করতে হবে, তাই না? এখানে কিন্তু ভরটা বলা নাই, তাই না? এখানে ভর বলা আছে? বলা নাই। তো আমাদের HCl এর ভর কত? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর কত? 36.5, আর এখানে ভরটা কত আমাদের বের করতে হবে। এখানে কার্বন আছে কয়টা দেখো ভাই? কার্বন আছে তিনটা, একটা দুইটা তিনটা, তো তিনটা কার্বন আছে। তো আমাদের কার্বনের ভর সংখ্যা কত? 12, 12 গুণ 3 কত হয়? 36। আর একটা কী আছে? হাইড্রোজেন, হাইড্রোজেন আছে কয়টা? 2, 3, 4, 5, 6, 6টা। হাইড্রোজেনের ভর সংখ্যা তো 1, তাহলে 6। আর অক্সিজেন, অক্সিজেন আছে কয়টা? একটাই আছে অক্সিজেন, তাহলে অক্সিজেনের ভর কত? 16। এখন এই তিনটা যোগফল কত হয় দেখো? 16, 36, 6, 58। দেখো ভাই 58। এই 36.5 ডিভাইডেড বাই 58। এখন দেখো ভাই এই ধরনের ম্যাথগুলো কীভাবে করবা সেটা তোমাদের দেখাই দিই। দেখো নিচে 58, তাই না? আমরা 58কে এইভাবে লিখতে পারি না, 5.8 × 10 এইভাবে লেখা আর 58 লেখা সেম, তাই না? কিন্তু দেখো এইভাবে কি হয়, 5.8টাকে আমরা 6 ধরবো, এইটাকে আমরা 6 ধরবো। 6 ধরলে কি হয়? এটা 36, 6, 6, 36, অর্থাৎ হ্যাঁ 6 দিয়ে কাটলে 36, 6, অর্থাৎ 6 সামথিং, 6 পয়েন্ট সামথিং আসে, 6 পয়েন্ট সামথিং আসে। আর যেহেতু নিচে 10 আছে 0.6 সামথিং, তাই না? 6 দিয়ে দেখো আবার একটু খেয়াল করো, 6 দিয়ে 36.5কে ভাগ করলে আমাদের আসে 6 পয়েন্ট সামথিং, তাই না? 6 পয়েন্ট সামথিং। আর নিচে যেহেতু 10 আছে, নিচে কত আছে? 10। এই 10-এর জন্য 0.6, 6-এর আগে দশমিক চলে আসবে, তাহলে 0.6 সামথিং, 0.6 সামথিং। এখন অপশনে দেখাবে 0.36, 0.58, 0.63, 0.72, 0.85। আমাদের অ্যান্সার হবে 0.63, যেহেতু 6-এর একটু বেশি, 0.63। দেখছো ভাই সাস্টের কোয়েশ্চেন, এটা সাস্টের কোয়েশ্চেন। সাস্টের কিন্তু একটু প্যাচায় কোয়েশ্চেন করে, একটু ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন বেশি থাকে সাস্টে। তো চলো আমরা দেন দেখো ভাই আমাদের নেক্সট টপিক সিএফসি এর সংকেত। সিএফসি পুনরূপটা কি ভাই? সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, সি ক্লোরোফ্লোরোকার্বন, এটাই হচ্ছে আমাদের সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। এখন দেখো এই সিএফসির সংকেতটা আমরা নির্ণয় করা শিখব, বা এটাকে ফ্রি অংশ বলা হয় অনেক সময়, সিএফসিটাকে ফ্রি অংশ বলা হয়, ফ্রি অংশ বলা হয়, সিএফসিটাকে ফ্রি অংশ বলা হয়। এখন ধরো সিএফসি 11 বা সিএফসি 11
ফ্রিয়ন 11 একই কথা, CFC 11 বা ফ্রিয়ন 11 একই কথা, ফ্রিয়ন 11 একই কথা। ধরো এইটার আমাদের সংকেত নির্ণয় করতে বলছে, তো যে 11 এটা আগে আমরা লিখবো 11, এই 11-র সাথে আমরা 90 যোগ করব, +90 দিলে কত আসে 101, তাই না, 101। হ্যাঁ, এখন এইটা এখানে এই যে 3টা ডিজিট আসলো, এখানে ফার্স্ট ডিজিটটা হবে সি কার্বন, সেকেন্ড ডিজিটটা হবে হাইড্রোজেনের CHF, হ্যাঁ, আর থার্ড ডিজিটটা হবে ফ্লোরিন CHF। এখানে যে কয়টা ডিজিট আছে ওই কয়টা আমাদের মৌল বসবে। এখন দেখো কার্বন একটা কার্বন দিলাম, ফ্লোরিন কয়টা, একটা, কার্বনের কয়টা হাত, 4টা হাত, তাই না, কার্বনের জন্য থেকে কার্বনের হাত কয়টা, 4টা, এখানে একটা ফ্লোরিন বসাই দিলাম। এই যে একটা কার্বন একটা ফ্লোরিন, আর বাকি যা থাকবে, বাকি যেই কয়টা হাত খালি থাকবে সেই কয়টা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন। হ্যাঁ, তো CFC এলিমেন্টের সংকেত কি, CFC এলিমেন্টের সংকেত কি তাহলে, CFCl3, এটা হচ্ছে আমাদের CFC এলিমেন্টের সংকেত। বুঝিনি ভাই, ঠিক আছে, সমস্যা নেই, আরেকটা এক্সাম্পল দিই, এবার বুঝবা। ধরো ভাই কি দিব, CFC112, CFC112, CFC12, দেখো CFC12, তো এখানে কি 1 2, এর সাথে আমরা 90 যোগ করব, 90 যোগ করলে কত হয় 102, 102, 102। তো এখানে আমাদের ফার্স্ট ডিজিটটা হবে কার্বন, সেকেন্ড ডিজিটটা হবে হাইড্রোজেন, অ্যান্ড থার্ড ডিজিটটা হবে ফ্লোরিন। তাহলে দেখো এই যে একটা কার্বনের হাত কয়টা, 4টা হাত কয়টা, 4টা হাত, কার্বনের হাত কয়টা, 4টা, এখানে ফ্লোরিন 2টা, এখানে একটা ফ্লোরিন দিলাম, এখানে একটা ফ্লোরিন দিলাম। এখন আপনি তো বলতে পারেন এখানে ফ্লোরিন দিলেন, এইখানে কেন দিলেন না, তোমার ইচ্ছা দিতে পারো, অসুবিধা নেই। হাইড্রোজেন 0, তাহলে বাকি যে 2টা হাত খালি আছে এখানে ক্লোরিন বসবে, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন। তাহলে এটা সংকেত কি, CF2Cl2। খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। হ্যাঁ, এখান থেকে মেডিকেলও কোয়েশ্চেন আসে। দেন দেখো আমরা একটা কোয়েশ্চেন সলভ করি। এখানে কি বলছে, নিম্নের কোনটি CFC112, নিম্নের কোনটি CFC112, 112 এর সংকেত। হ্যাঁ, তো আমরা কি জানি 112 এর সাথে সংখ্যা যাই থাকুক তার সাথে 90 যোগ করে দিবা, প্লাস 90 প্লাস করলে কি আসে 202, তাই না, 202। তাহলে আমাদের ফার্স্ট ডিজিটটা কি কার্বন, সেকেন্ড ডিজিট হাইড্রোজেন, থার্ড ডিজিট ফ্লোরিন, তাই না। তাহলে এখানে কার্বন আছে কয়টা, 2টা, হাইড্রোজেন 0 নাই, ফ্লোরিন 2টা। তাহলে আমরা এবার দেখি 2টা কার্বন, ফ্লোরিন 2টা, এটার সাথে একটা ফ্লোরিন দিই, এটার সাথে একটা ফ্লোরিন দিই, আর এই যে বাকি যে হাতটা খালি, বাকি 4টা হাত খালি, এখানে ক্লোরিন বসে যাবে, ক্লোরিন, এটাই অ্যান্সার। তাহলে এখন অপশন কোনটা দেখো ভাই, এই যে এটা, হ্যাঁ এটা অ্যান্সার। দেন আসি আমরা নেক্সট টপিক। দেখো ভাই কি বলছে, উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উপায়, উভমুখী বিক্রিয়াকে একমুখী করার 3টা উপায় আছে। নাম্বার ওয়ান হচ্ছে মুক্ত পাত্রে বিক্রিয়াকে পরিচালনা করা, মুক্ত পাত্রে বিক্রিয়াকে পরিচালনা করা, মুক্ত পাত্রে বিক্রিয়াকে পরিচালনা করা। যেমন একটা এক্সাম্পল দেন, যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট
ক্যালসিয়াম কার্বনেট, এটা সলিড, এটাকে আমরা তাপ দিলে কি হবে, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে কি হবে, ক্যালসিয়াম অক্সাইড সলিড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখন দেখো মুক্ত পাত্রে বিক্রিয়াকে পরিচালনা করা। এখন এটা যেহেতু উভমুখী বিক্রিয়া আছে, মানে এটা বদ্ধ পাত্রে আছে, হ্যাঁ, পাত্রটা এখনো বদ্ধ। এখন যদি পাত্রটা মুখটা খুলে দাও তাহলে কি হবে, এই যে যে গ্যাস কার্বন ডাইঅক্সাইড, এই গ্যাসটা বের হয়ে যাবে না। দেখো তুমি পাত্রটা আটকায় রাখছো, মানে কি ভিতর থেকে কোনো গ্যাস বাইরে আসতে পারতেছে না। এখন তুমি যদি পাত্রটা খুলে দাও, অর্থাৎ মুক্ত পাত্রে করো, তাহলে ওই গ্যাসটা কিন্তু বের হয়ে যাবে। তুমি কিন্তু ওই গ্যাসটা আটকে রাখতে পারতেছো না। তো গ্যাস বের হয়ে গেলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড চলে যাবে, পাত্রে কার্বন ডাইঅক্সাইড থাকবে না। এখন যদি পাত্রে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়, না থাকে, তাহলে তুমি ক্যালসিয়াম অক্সাইডকে ক্যালসিয়াম কার্বনেটে রূপান্তর করতে পারবা না। তখন কিন্তু এটা আর উভমুখী বিক্রিয়া থাকবে না, তখন এটা আর উভমুখী বিক্রিয়া থাকবে না, তখন এটা একমুখী হয়ে যাবে। ঠিক আছে, দেন আমরা নেক্সটে আসি। নেক্সটে কি বলছে, উৎপাদ পদক্ষেপকে পৃথক করা। উৎপাদ পদক্ষেপকে পৃথক করা। উৎপাদ পদক্ষেপকে পৃথক করা এর মানে কি ভাই, একটা এক্সাম্পল দেন। ধরো একটা বিক্রিয়া দিয়ে দেখাই তোমাদের। সিলভার নাইট্রেট এর সাথে সোডিয়াম ক্লোরাইড বা লবণ যদি যোগ করো, যোগ করলে কি হবে দেখো, সোডিয়াম নাইট্রেট এটা হবে অ্যাকোয়াস, সাথে সিলভার ক্লোরাইড এটা ধরো সলিড, এটা সলিড হবে, হ্যাঁ, অর্থাৎ সিলভার ক্লোরাইডের পদক্ষেপ পড়বে এখানে কিসের পদক্ষেপ পড়বে, সিলভার ক্লোরাইডের পদক্ষেপ পড়বে। তো পদক্ষেপ পড়া মানে কি, ধরো একটা পাত্রে তুমি বিক্রিয়াটা করছো, হ্যাঁ, এই যে ধরো একটা পাত্রে বিক্রিয়া করছো, এখন এখানে নিচে সিলভার ক্লোরাইডটা আছে, এটা পদক্ষেপ পড়ছে। এখন তুমি এই পদক্ষেপটা উঠায় নিলা, এখান থেকে কোনো একটা নলের মাধ্যমে এটাকে পৃথক করলা, হ্যাঁ, উঠায় আনলে কি হবে, এটা থাকবে না, সিলভার ক্লোরাইড তো আর পাত্রে থাকবে না। তো সিলভার ক্লোরাইড পাত্রে না থাকলে কি তুমি সোডিয়াম নাইট্রেট থেকে আর সিলভার নাইট্রেটে আসতে পারবে, সিলভারই তো থাকবে না। তো এটাই বুঝাইছে এটার পদক্ষেপ পড়লে এই পদক্ষেপটাকে যদি তুমি আলাদা করো, অথবা এই লিকুইডটা বা অ্যাকুয়াসটাকে তুমি যদি আলাদা করো, তাহলে এটার উভমুখী বিক্রিয়া থাকবে না, তখন এটা একমুখী হয়ে যাবে। বুঝতে পারছো, এখানে সিলভার নাইট্রেটের পদক্ষেপ পড়বে, বুঝতে পারছো ভাই? দেন আমরা পরেরটায় আসি। পরেরটা দেখো ভাই, পরেরটা কি বলছে, উৎপাদকে বিক্রিয়াস্থল থেকে অপসারণ করে। উৎপাদকে বিক্রিয়াস্থল থেকে অপসারণ করে। যেমন ভাই একটা এক্সাম্পল দেন, দেখাই, দেখো ইথানল এর সাথে তুমি ইথানোয়িক অ্যাসিড যদি যোগ করো বা মিশাও, ইথানোয়িক অ্যাসিড মিশালে কি হবে, অ্যাস্টার বা এস্টার, এটার নাম কি, ইথাইল ইথানয়েড, তাই না, অ্যাস্টার এখানে উৎপন্ন হবে, আর পানি বের হয়ে যাবে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে পানি বের হবে, হ্যাঁ। তো তুমি যদি ইথাইল ইথানয়েডের সাথে আবার ক্ষার যোগ করো, ক্ষার দ্বারা বিক্রিয়া করে, ইথাইল ইথানয়েডের সাথে যদি ক্ষার দ্বারা বিক্রিয়া করো,
এই ইথাইল ইথানলটার সাথে তুমি যদি ক্ষার দ্বারা বিক্রিয়া করো তাহলে কি হবে? এই ক্ষার দ্বারা বিক্রিয়া করো, ক্ষার দ্বারা বিক্রিয়া করো, সেই ক্ষেত্রে ইথানল এবং সোডিয়াম ইথানয়েট উৎপন্ন হবে। ইথানল, সোডিয়াম ইথানয়েট উৎপন্ন হবে। একটা জিনিস খেয়াল করো ভাই, এখানে অধক্ষেপ পড়লে কিন্তু এই বিক্রিয়াটার উভমুখী থাকবে না। হ্যাঁ, অধক্ষেপ তো পড়ছে, তাহলে তার এটা উভমুখী থাকতেছে না, এটা তখন একমুখী হয়ে যাবে। অধক্ষেপ করার পর তো আলাদা করা যাবে। হ্যাঁ, এটা খেয়াল করো। তুমি এখানে ক্ষার যোগ করলা, এখানে কি যোগ করবা ভাই? ক্ষার যোগ করবা, সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার যোগ করবা। তাহলে কি হবে? এখানে ইথানল এবং সোডিয়াম ইথানয়েট উৎপন্ন হবে। তখন এইটা থেকে কিন্তু আর ফেরত আসা যাবে না, সোডিয়াম ইথানয়েট আর ইথানল থেকে কিন্তু আর পিছনে আসা যাবে না। ঠিক আছে ভাই, বুঝছো? এভাবেই উভমুখী বিক্রিয়াকে একমুখীকরণ করা যায়। আর এই এক্সাম্পলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই এক্সাম্পলটা খুবই ইম্পর্টেন্ট, খুবই আসে যে নিজের কোনটি এক উভমুখী বিক্রিয়ার উদাহরণ নয়, এই টাইপের খুবই আসে সবে। আমরা নেক্সট টপিকে আসি। দেখো নিচে কি বলছে, এই যে দেখো, নিচের কোনটি উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উদাহরণ নয়। দেখছো? তো এখানে দেখো, এটাও আমরা কেবল দেখছি, এটাও আমরা দেখছি, এটাও আমরা দেখছি। হ্যাঁ, এই যে দেখো বেরিলিয়াম সালফেটের অধক্ষেপ পড়ে এখানে, এখানে বেরিলিয়াম সালফেটের অধক্ষেপ পড়ে। তাহলে অ্যান্সার কী হবে? এটা হবে অ্যান্সার। এই যে দেখো, ক্ষার যোগ করে সোডিয়াম ইথানল এবং সোডিয়াম ইথানয়েড উৎপন্ন হয়েছে। আবার এখানে কার্বন ডাইঅক্সাইডের তো গ্যাস, এটা তো বের হয়ে যাবে। আবার এখানে বেরিলিয়াম সালফেটের অধক্ষেপ পড়বে। তাহলে অ্যান্সার কি? এইটা, এটা উদাহরণ। উভমুখী বিক্রিয়াকে একমুখী করার উদাহরণ নয় কোনটা? এটা। দেখো ভাই, তাপ উৎপাদী বিক্রিয়া ও তাপহারী বিক্রিয়া। তো আমাদের এখন অত কিছু পড়ার সময় নেই, আমরা জাস্ট কিছু জিনিস, কিছু বিক্রিয়া খেয়াল রাখবো যে কোনগুলো তাপ উৎপাদী বিক্রিয়া। দেখো, তোমরা অলরেডি একাডেমিকে পড়ে আসছো তাপ উৎপাদী আর তাপহারী কি। তো দেখো, এই কয়টা বিক্রিয়া মনে রাখলে তোমার হয়ে যাবে। তাপ উৎপাদী বিক্রিয়া, এগুলো মনে রাখলে হয়ে যাবে, আর লাগবে না। তাপ উৎপাদী বিক্রিয়াগুলো এইগুলো মনে রাখলে এনাফ। যদি এগুলো মনে রাখতে পারো, তোমার অ্যাডমিশনে আর লাগবে না। এখান থেকে দেখবা কোয়েশ্চেন আসবে, এখান থেকেই কোয়েশ্চেন আসবে, এখান থেকেই কোয়েশ্চেন আসবে ইনশাল্লাহ। তাপ উৎপাদী বিক্রিয়া, এগুলো তাপ উৎপাদী বিক্রিয়া। এই কয়টা বিক্রিয়া মনে রাখবা, মাথায় রাখবা যে এগুলো তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, এগুলো তাপ উৎপাদী বিক্রিয়া। এবার দেখো কিছু কোয়েশ্চেন দেখো। উভমুখী বিক্রিয়ার বৈশিষ্ট্য নয় কোনটি? বিক্রিয়ার উভয় দিক থেকে শুরু করা যায়। হ্যাঁ, উভমুখী বিক্রিয়া তুমি উভয় দিক থেকে শুরু করতে পারবা। বিক্রিয়া সম্পূর্ণ হয় না, না, বিক্রিয়া কখনো সম্পূর্ণ হয় না, বিক্রিয়া সবসময় চলমান থাকে। উভমুখী বিক্রিয়াগুলো চলমান থাকে, এগুলো কখনো সম্পূর্ণ হয় না, শেষ হয় না, সাম্যাবস্থার সৃষ্টি হয়। হ্যাঁ, সাম্যাবস্থা সৃষ্টি হয়, উভমুখী বিক্রিয়ার সাম্যাবস্থা সৃষ্টি হয়, স্থির অবস্থা সৃষ্টি হয়। আবার সম্মুখমুখী বিক্রিয়ার হার পশ্চাৎমুখী বিক্রিয়ার হার চেয়ে বেশি না। দেখো, উভমুখী বিক্রিয়াগুলো সম্মুখমুখী বিক্রিয়ার হার বা পশ্চাৎমুখী বিক্রিয়ার হারের সমান থাকে, বেশি না, সমান থাকে। কি হবে? সমান হবে, সমান হবে। তাহলে নিচের কোনটি নয় বলছে আমাদের? অ্যান্সার কি হবে? ডি। আবার এটা দেখো, নিচের কোনটি তাপহারী বিক্রিয়া। দেখো, খুলনা ইউনিভার্সিটির কোয়েশ্চেন এটা। আমরা যদি খেয়াল করি, তাপ উৎপাদী বিক্রিয়া দেখো কোনগুলা, তাপ উৎপাদী বিক্রিয়া কোনগুলা দেখো একটু আরেকবার। দেখো, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন আর অক্সিজেন, সালফার, অক্সিজেন, মিথেন আর অক্সিজেন, নাইট্রোজেন আর হাইড্রোজেন। এখানে অপশনগুলো খেয়াল করো। মিথেন, দেখো আমরা একটু আগে পড়ে আসছি, নাইট্রোজেনের সাথে অক্সিজেন, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন না, তাহলে এখানে অ্যান্সার কী হবে? ডি। অ্যান্সার হবে ডি, নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন হবে
তাপ উৎপাদী বিক্রিয়া, নিচের কোনটি তাপহারী বিক্রিয়া? অক্সিজেন হলে তাপহারী বিক্রিয়া, আর বাকি তিনটা তাপ উৎপাদী বিক্রিয়া। ঠিক আছে, এর আমরা নেক্সট টপিকে আসি। দেখো, বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার। দেখো ভাই, বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার প্রতি একক সময় বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হার বা বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস এর হারকে বিক্রিয়ার গতিবেগ বা বিক্রিয়ার হার বলে। বিক্রিয়ার হার বলে, বিক্রিয়ার হার বা রেট, বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার বলে, বিক্রিয়ার হার বা রেট যদি প্রকাশ করি তাহলে এটা কী হবে? ঘনমাত্রা বনাম সময়, ঘনমাত্রা ভাগ সময়, ঘনমাত্রা ডেনসিটি ভাগ টাইম, সময়, ঘনমাত্রা ভাগ সময় পার সেকেন্ড, মোলার পার সেকেন্ড। তাহলে এটার একক কী হবে? মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। তো আমাদের কোয়েশ্চেন আসবে যে নিচের কোনটি বিক্রিয়ার হারের একক? মোল পার লিটার পার সেকেন্ড। এটা মেডিকেলের জন্য খুব ইম্পর্ট্যান্ট, মেডিকেলের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, মেডিকেল এবং চিটাগাং ইউনিভার্সিটির জন্য। দেন আসি আমরা নেক্সট টপিকে। কী বলছে? রাসায়নিক সাম্যাবস্থার শর্ত বা বৈশিষ্ট্য। রাসায়নিক সাম্যাবস্থার শর্ত বা বৈশিষ্ট্য। শর্ত কয়টা? 4টা। সাম্যাবস্থার শর্ত কয়টা? 4টা। কি কি? প্রভাবকের ভূমিকাহীনতা, প্রভাবকের ভূমিকাহীনতা, 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 উভয় দিক থেকে সুগম্যতা, উভয় দিক থেকে সুগম্যতা, অর্থাৎ উভয় দিক থেকে বিক্রিয়ার হার সমান থাকে, উভয় দিক থেকে বিক্রিয়ার হার সমান থাকে, বা উভয় দিক থেকে সুগম্যতা, উভয় দিক থেকে সুগম্যতা, উভয় দিক থেকে সুগম্যতা, উভয় দিক থেকে সুগম্যতা, সুগম্যতা বা বিক্রিয়ার হার সমান, উভয় দিক থেকে বিক্রিয়ার হার সমান থাকে। আর এটা কি? সাম্যের স্থায়িত্ব, সাম্যের স্থায়িত্ব। অর্থাৎ সাম্যাবস্থা অর্জন করলে সেটা স্টেবল হওয়ার চেষ্টা করে। সাম্যের স্থায়িত্ব, সাম্যের স্থায়িত্ব, সাম্যের স্থায়িত্ব। আর একটা কি? বিক্রিয়ার অসম্পূর্ণতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা। এই বিক্রিয়ার অসম্পূর্ণ হয়েছে কিনা বা মানে সম্পূর্ণ হয়েছে কিনা এটার জন্য একটা মৌল দ্বারা সেটা বোঝা যায় আর কি। সেটা কি? সেটাকে ট্রেজার মৌল বলা হয়, যেটা দ্বারা পরিমাপ করা হয় যে বিক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে কিনা, সেটাকে বলা হয় ট্রেজার মৌল। সেটা কি? সেই ট্রেজার মৌলটা কি? তেজস্ক্রিয় আয়োডিন। ট্রেজার মৌল না, ট্রেজার মৌল। সেই ট্রেজার মৌলটি কি? তেজস্ক্রিয় আয়োডিন, তেজস্ক্রিয় আয়োডিন, আয়োডিন 12853, তেজস্ক্রিয় আয়োডিন, তেজস্ক্রিয় আয়োডিন। এটাকে ট্রেজার মৌল বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ট্রেজার মৌল বলা হয়। দেন আমরা আসি নেক্সট টপিকে, রাসায়নিক সাম্যাবস্থার গ্রাফ। হ্যাঁ, তো আমাদের সাম্যাবস্থা, রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝায়? রাসায়নিক সাম্যাবস্থা বলতে কি বোঝায়? ফিক্সড একটা টাইম, ফিক্সড টাইম, ফিক্সড টাইম যেখানে ঘনমাত্রা পরিবর্তন হবে না, ফিক্সড টাইম যেখানে ঘনমাত্রা পরিবর্তন হবে না, ঘনমাত্রা পরিবর্তন হবে না।
ফিক্সড একটা টাইম যেখানে ঘনমাত্রার পরিবর্তন হবে না। তো ধরো এ হচ্ছে আমাদের বিক্রিয়ক, আমাদের এই হচ্ছে বিক্রিয়ক, এ বিক্রিয়ক, বি হচ্ছে আমাদের উৎপাদ, টি টাইম, হ্যাঁ, টি ইজিক্যাল টু 0 সেকেন্ড। এখন 0 সেকেন্ড, 0 সেকেন্ডে ঘনমাত্রা ধরলাম বিক্রিয়কের ঘনমাত্রা 10, উৎপাদের ঘনমাত্রা কত হবে বলো তো? টি 0 সেকেন্ড, এখানে এ এর ঘনমাত্রা যদি 10 হয় তাহলে আমাদের বিক্রিয়কের উৎপাদের ঘনমাত্রা কত? বিক্রিয়কের ঘনমাত্রা 10 হলে উৎপাদের ঘনমাত্রা কত? 0 সেকেন্ডে কি বিক্রিয়াটি শুরু হয়েছে বলো তো? বিক্রিয়া কিন্তু শুরু হয়নি, তাহলে আমাদের উৎপাদের ঘনমাত্রা কিন্তু তখনও 0 থাকবে, উৎপাদের ঘনমাত্রা 0 থাকবে। হ্যাঁ, এটা আমাদের উৎপাদ, উৎপাদ, এটা আমাদের বিক্রিয়ক, বিক্রিয়ক। যেহেতু টি ইজিক্যাল টু 0 সেকেন্ডে উৎপাদের ঘনমাত্রা 0, বিক্রিয়কের ঘনমাত্রা 10, 2 সেকেন্ড পরে ধরো বিক্রিয়কের ঘনমাত্রা যে 7, উৎপাদের ঘনমাত্রা 3, 4 সেকেন্ড পরে ধরো বিক্রিয়কের ঘনমাত্রা 5, উৎপাদের ঘনমাত্রা 5, হ্যাঁ, আবার 6 সেকেন্ড পরে বিক্রিয়কের ঘনমাত্রা 4, উৎপাদের ঘনমাত্রা 6, 8 সেকেন্ড পরেও 4, 6, 10 সেকেন্ড পরেও 4, 6। হ্যাঁ, এখন খেয়াল করো আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা আর উৎপাদের ঘনমাত্রা যখন 4 সেকেন্ড, তখন আমাদের বিক্রিয়কের ঘনমাত্রা 5, উৎপাদের ঘনমাত্রা 5। হ্যাঁ, এখানে তাহলে সাম্যাবস্থায় পৌঁছায় কখন বলো তো? সাম্যাবস্থায় কখন পৌঁছায়? 4 সেকেন্ডে নাকি 6 সেকেন্ডে? 6 সেকেন্ডের পরেও সাম্যাবস্থা আছে দেখতেছো, আর 4 সেকেন্ডের সময় সমান, তাহলে আমাদের কখন সাম্যাবস্থায় পৌঁছায়? 4 নম্বর সেকেন্ড আর 6 নম্বর সেকেন্ড বলো তবে? 4 নম্বর সেকেন্ড, কারণ এরপরে আর কোনো পরিবর্তন হয় নাই, স্টেবল অবস্থায় আছে। হ্যাঁ, তাহলে আমাদের সাম্যাবস্থায় পৌঁছায় 6 নম্বর সেকেন্ডে, সাম্যাবস্থায় পৌঁছায়, সাম্যাবস্থায় পৌঁছায়। যেই সময়ের পরে বিক্রিয়কের ঘনমাত্রা এবং উৎপাদের ঘনমাত্রা স্টেবল পর্যায়ে আসবে, অর্থাৎ তার পরিবর্তন হবে না, সেটাই হচ্ছে সাম্যাবস্থা। সমান হওয়া কিন্তু ম্যান্ডেটরি না ভাইয়া, আবার বলতেছি সমান হওয়া ম্যান্ডেটরি না, যে অবস্থায় যেই সময় যেই মুহূর্তে স্টেবল অবস্থায় আসবে ওইটাই হচ্ছে সাম্যাবস্থা। হ্যাঁ, তাহলে এবার দেখো এখানে গ্রাফটা কেমন হবে, ঘনমাত্রা বনাম সময়ের গ্রাফটা কেমন হবে দেখো। ঘনমাত্রা বনাম সময়, দেখো ঘনমাত্রা বনাম সময়, দেখো 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10। এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা, ঘনমাত্রা, এটা সময়। তো বিক্রিয়কের ক্ষেত্রে দেখো, বিক্রিয়কের ক্ষেত্রে 0 সেকেন্ডে, এটা কিন্তু 0 সেকেন্ডে আমাদের ঘনমাত্রা কত? 10, 2 সেকেন্ডে 7, 2 সেকেন্ডে এই যে ধরো 7, 4 সেকেন্ডে 5, 4 সেকেন্ডে 5, এরপরে সব স্টেবল পর্যায়ে গেছে, এখানেও 4, এখানেও 4, এখানেও 4। তাহলে আমাদের বিক্রিয়কের গ্রাফটা হবে এরকম। এবার দেখো, এবার দেখো ভাই, খেয়াল করো বিক্রিয়কের গ্রাফটা এমন। এবার আমাদের উৎপাদের বি, সেটা দেখো কেমন হয়। এটা 0 সেকেন্ডে 0 ছিল, তাই না? দেন 2 সেকেন্ড পর কত হয়? 3, 2 সেকেন্ড পর 3 হয়। 4 সেকেন্ড পর এটা হয় 5, 4 সেকেন্ড পর 5, এরপর 6 সেকেন্ড পর 6, 6, 6, 6, অর্থাৎ গ্রাফটা হবে এরকম, বি গ্রাফটা হবে এরকম। হ্যাঁ, এখন দেখো ভাইয়া
এখানে সাম্যাবস্থায় আসছে কখন, সাম্যাবস্থায় কখন আসছে, এই যে 6 নম্বর সেকেন্ডে না, এরপরে তো প্যারালাল অবস্থায় আছে তাই না, সমান্তরাল আছে তাই না, 6 সেকেন্ড, এরপরে প্যারালাল সমান্তরাল। এখন দেখো এই গ্রাফে আমাদের সাম্য ধ্রুবক কত, সাম্য ধ্রুবক এই গ্রাফে সাম্য ধ্রুবক বা কেসি, যেটাকে আমরা কেসি দ্বারা প্রকাশ করি, সাম্য ধ্রুবক বা কেসি, এটা কি আমাদের বিক্রিয়কের উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা তাই না, উৎপাদের ঘনমাত্রা, উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক, উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এখানে আমাদের উৎপাদ কত, সাম্যাবস্থায় আমাদের উৎপাদ কত, উৎপাদের ঘনমাত্রা কত 6, আর বিক্রিয়কের ঘনমাত্রা কত 4, তাহলে কেসি মানটা কি হবে, 1-এর বেশি হবে, 1-এর বেশি হবে, 1-এর বেশি হবে। তাহলে এই গ্রাফটার জন্য আমাদের সাম্য ধ্রুবক বা কেসি এর মান কি, 1-এর বেশি, এটা হচ্ছে কেস 1, হ্যাঁ কেস 1, কেস 1। তাহলে এটার জন্য আমাদের সাম্য ধ্রুবক বা কেসি এর মান 1-এর বেশি হবে। যদি কেস 2 খেয়াল করো, কেস 2টা যদি খেয়াল করো ভাইয়া, কেস 2 যদি দেখো, এই যে এ বিক্রিয়ক, এই হচ্ছে বিক্রিয়ক, বি আমাদের উৎপাদ, টি 0 সেকেন্ডে আমাদের বিক্রিয়ক ঘনমাত্রা 10, উৎপাদের ঘনমাত্রা 0, 2 সেকেন্ড পর বিক্রিয়কের ঘনমাত্রা 7, উৎপাদের ঘনমাত্রা 3, 5 সেকেন্ড 4 সেকেন্ড পর, 4 সেকেন্ড পর বিক্রিয়কের ঘনমাত্রা 5, উৎপাদের ঘনমাত্রা 5, 6 সেকেন্ড পর বিক্রিয়কের ঘনমাত্রা 5, উৎপাদের ঘনমাত্রা 5, 8 সেকেন্ড পর 5, এরপর ধরো সাম্যাবস্থায় আসছে, হ্যাঁ 4 সেকেন্ডে সাম্যাবস্থায় আসছে এখানে তাই না, এখানে সাম্যাবস্থায় আসছে কখন, 4 সেকেন্ডে, সাম্যাবস্থায় আসছে কখন 4 সেকেন্ডে, কারণ এরপর উৎপাদের ঘনমাত্রা এবং বিক্রিয়কের ঘনমাত্রা একটা স্টেবল পর্যায়ে আসছে, আর কোনো পরিবর্তন হয় নাই তাই না, প্যারালাল অবস্থায়। এখন এইখানে দেখো গ্রাফটা, ঘনমাত্রা বনার সময়ের গ্রাফ, 0 5 2 4 6 8 10, হ্যাঁ এখানে বিক্রিয়ক দেখো 0 সেকেন্ডে কত ছিল 10 তাই না, এরপরে 2 সেকেন্ডে 7, 2 4 6 8 10, 2 4 6 8 10, হ্যাঁ 10, 2 সেকেন্ডে 7, 4 সেকেন্ড পর 5, 6 সেকেন্ডেও 5, 8 সেকেন্ডেও 5, 10 নম্বর সেকেন্ডেও 5। আবার এটা খেয়াল করো, উৎপাদের যে রেখাটা, এটা খেয়াল করো, উৎপাদের গ্রাফটা 0 সেকেন্ডে কত ছিল 0, 2 সেকেন্ড পর হলো 3, এরপরে 5 5 5 5 তাই না, তাহলে এটা কি হবে, গ্রাফটা হবে এরকম, এরকম, হ্যাঁ এখানে সাম্যাবস্থায় আসছে কখন 4 সেকেন্ড পর, 4 সেকেন্ড পর সাম্যাবস্থায় আসে, 4 সেকেন্ড পর সাম্যাবস্থায় আসে, এটা ঘনমাত্রা, এটা সময়, ঘনমাত্রা বনাম সময়, ঘনমাত্রা বনাম সময়। এখানে আমাদের সাম্য ধ্রুবক কেসি হবে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে সাম্যাবস্থায় কিন্তু আমাদের ঘনমাত্রাটা নিতে হবে তাই না, তাহলে সাম্যাবস্থায় আমাদের উৎপাদের ঘনমাত্রা ছিল 5, বিক্রিয়কের ঘনমাত্রা 5, তাহলে এখানে হবে 1, এখানে কেসি কত 1, কেসি কত 1, তাহলে সাম্য ধ্রুবক 1 হইলে সেক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে এরকম। আমরা কেস 3 খেয়াল করবো, এবার কেস 3টা দেখব, দেখো ভাই
কেস 3টা যদি দেখি, কেস 3, হ্যাঁ দেখো এ হচ্ছে বিক্রিয়ক, বি হচ্ছে আমাদের উৎপাদ, এ বিক্রিয়ক, বি উৎপাদ, হ্যাঁ টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড, 0 সেকেন্ডে ধরো বিক্রিয়কের ঘনমাত্রা 10, উৎপাদের ঘনমাত্রা 0, 2 সেকেন্ড পর বিক্রিয়কের ঘনমাত্রা 7, উৎপাদের ঘনমাত্রা 3, 4 সেকেন্ড পর বিক্রিয়কের ঘনমাত্রা 7, উৎপাদের ঘনমাত্রা 3, 6 সেকেন্ড পর 7, 3, অর্থাৎ সাম্য অবস্থায় আসে, তাই না? এখানে 2 সেকেন্ড পরই সাম্য অবস্থায় আসে। সাম্য অবস্থায় আসে, হ্যাঁ। এই ক্ষেত্রে আমাদের গ্রাফটা কেমন হবে? ঘনমাত্রা বনাম সময়ের গ্রাফটা দেখো ভাইয়া, 2, 4, 6, 8, 10, 10, 2, 10। এটা আমাদের ঘনমাত্রা বনাম সময়, ঘনমাত্রা বনাম সময়। দেখো এখানে আমাদের যে বিক্রিয়ক এ, হ্যাঁ বিক্রিয়কের 0 সেকেন্ডে বিক্রিয়কের ঘনমাত্রা কত ছিল? 10, 2 সেকেন্ড পর 7, 2 সেকেন্ড পর 7, 4 সেকেন্ড পরও 7, 7, 7, 7, আর পরিবর্তন হয় না, তাই না? আবার এখানে খেয়াল করো, 0 সেকেন্ডে তো 0, এরপর 2 সেকেন্ড পর কত আসে? 3, 3, 3, 3, 3, তাহলে এটা হবে এরকম, আর এটা হবে এরকম। তাহলে এখানে খেয়াল করো ভাইয়া, আমরা কিন্তু আগের যে দুইটা গ্রাফ দেখছি এখানে কিন্তু সেট করছে বা মিলিত হয়েছে, একই কথা, একসাথে হয়েছে। এখানে কিন্তু ভাইয়া সেট করে নাই, খেয়াল করছো? এখানে কিন্তু সেট করে নাই, এটা এ, এটা বি। তো এটাই তো আমাদের বোঝাইতে চাইছি যে আমাদের যে রাসায়নিক সাম্যাবস্থার গ্রাফ আছে এখানে সেট করাটা ম্যান্ডেটরি না, সেট করাটা ম্যান্ডেটরি না। তাহলে এখানে খেয়াল করবে সাম্য ধ্রুবকের মান কত? সাম্য ধ্রুবকে বা কেসি এর মান কত? সাম্য ধ্রুবক বা কেসি এর মান কত? আমাদের উৎপাদের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা, এটা কত হবে? 1-এর ছোট হবে, তাই না? 3কে 7 দিয়ে ভাগ করলে 1-এর ছোট হবে, 1-এর ছোট হবে, 1-এর ছোট হবে, 1-এর ছোট, সাম্য ধ্রুবক 1-এর ছোট হবে। তাহলে পরিশেষে আমরা কি পাইলাম? দেখো ঘনমাত্রা বনাম সময়ের যে চিত্রটা পাইলাম, ঘনমাত্রা বনাম সময়। আমাদের তো যখন আমরা রিভিশন দিব আমাদেরকে এত সময় আছে সবকিছু দেখার, এত সময় তো নাই আমাদের, তাই না? আমাদের অ্যাডমিশনে তো কুইক রিভিশন দিতে হবে। সেক্ষেত্রে আমরা কিভাবে রিভিশন দিব? জাস্ট এখানে লিখে রাখো, এই যে একটা গ্রাফ, একটা হবে এরকম এরকম স্টেবল। এটা কিসের জন্য? ঘনমাত্রা বনাম সময়। এটা কখন? যখন কেসি এর মান বা সাম্য ধ্রুবকের মান 1-এর বেশি হবে। এটা কখন? যখন কেসি বা সাম্য ধ্রুবকের মান 1-এর বেশি হবে, যখন কেসি বা সাম্য ধ্রুবকের মান 1-এর বেশি হবে। আরেকটা দেখো, আরেকটা আমরা কি পাইছি? ঘনমাত্রা বনাম সময়, ঘনমাত্রা বনাম সময় আরেকটা কি পাইছি দেখো, এটা এখানে সময়। এটা কখন হবে? কেসি যখন 1-এর সমান হবে, কেসি যখন 1-এর সমান হবে, কেসি সমান যখন 1 হবে তখন এরকম হবে। আরেকটা কোনটা? আরেকটা কোনটা পাইলাম আমরা? এইটা, এইটা, এটা, এটা কখন হবে? যখন কেসি 1-এর ছোট হবে। এটা কখন হবে? যখন কেসি বা সাম্য ধ্রুবকের মান 1-এর ছোট হবে, কেসি বা সাম্য ধ্রুবকের মান 1-এর ছোট হবে।
তো যখন তোমরা রিভিশন দিও তখন জাস্ট এই টেস্টটা পড়ে যাবা, হয়ে যাবে। এই তিনটা জিনিস মাথায় রাখলেই হবে। এক্সাম হলে এখান থেকে কোয়েশ্চেন আসবে, এখানে এই তিনটার বাইরে কোনো গ্রাফ হবে না। দেন আসলে আমরা নেক্সট টপিকে যাই। তো দেখো রাসায়নিক সাম্যাবস্থার প্রকারভেদ। হ্যাঁ, রাসায়নিক সাম্যাবস্থা মূলত 3 প্রকার বলা যায়। কি কি? এক, সমসত্ব, সমসত্ব, সমসত্ব অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদ সবার ভৌত অবস্থা সেম। বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা সেম। বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা সেম। ভৌত অবস্থা সেম। আর আরেকটা কি? অসমসত্ব। অসমসত্ব, অসমসত্ব এটা কি? বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা সেম না। সেম না, সেম না, এটা হচ্ছে সেম না, এটা হচ্ছে সেম। ঠিক আছে, তাহলে বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা সেম কি? সমসত্ব। আর অসমসত্ব বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা সেম না। এখন এই সমসত্ব আবার আরেকটা পার্ট আছে। সমসত্বরই আবার আরেকটা পার্ট আছে কি? আয়নিক। আয়নিক, আয়নিক আকারে, অর্থাৎ আয়ন আকারে থাকবে। ওটা আরো আয়ন আকারে থাকবে। আয়ন আকারে থাকবে। আয়নিক বা আয়ন আকারে থাকবে বিক্রিয়ক এবং উৎপাদ। তো একটা এক্সাম্পল দেখি, এমসিকিউ দেখি একটা। দেখো কি বলছে, নিচের কোনটি আয়নিক এবং সমশক্তি সাম্যাবস্থার উদাহরণ? আয়নিক এবং সমশক্তি সাম্যাবস্থার উদাহরণ আমরা কি বলছি? আয়নিকের ক্ষেত্রে আয়ন আকারে থাকবে। কি আকারে থাকবে? আয়ন আকারে থাকবে। দেখো ভাই, আয়ন আকারে থাকবে। আয়ন আকারে থাকবে। তাহলে এখানে আয়ন আকারে আছে কোনটা? এই যে দেখো, অ্যামোনিয়াম আয়ন। আয়ন আকারে আছে না? ক্লোরাইড আয়ন আয়ন আকারে আছে। তার অ্যান্সার খ। এটা অ্যান্সার। আরেকটা এক্সাম্পল দেখাই তোমাদের। এই যে সমসত্ব সাম্যাবস্থার উদাহরণ 9 কোনটি? সমসত্ব সাম্যাবস্থার উদাহরণ 9 কোনটি? এখানে দেখো সবকটার ভৌত অবস্থা সেম না? গ্যাস গ্যাস গ্যাস। এটা দেখো গ্যাস গ্যাস। আর এটা দেখো লিকুইড 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 লিকুইড। ভৌত অবস্থা সেম, কিন্তু এটা দেখো সলিড সলিড গ্যাস। ভৌত অবস্থা কিন্তু সেম না। তাহলে আমাদের কি বলছে? সমসত্ব সাম্যাবস্থার উদাহরণ 9 কোনটি? অ্যান্সার ডি। এবার তাহলে এখানে আসি আমরা। নেক্সট টপিক আমাদের কি বলছে? লাশ হাতে নেওয়ার নীতি বা লাশ হাতে নেওয়ার নীতি, তাই না? লাশ হাতে নেওয়ার নীতি। তো লাশ হাতে নেওয়ার নীতি কি বলে আমাদের? কি বলছে? কোন উভমুখী বিক্রিয়া সাম্যাবস্থা থাকাকালে যদি ওই অবস্থার একটি নিয়ামক, যেমন তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা পরিবর্তন করা হয়, তবে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হবে যাতে নিয়ামক রেখার পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। নিয়ামক রেখার পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। তাহলে আমাদের এখানে নিয়ামক কি কি? তাপমাত্রা, চাপ অথবা ঘনমাত্রা। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। দেখো তাপমাত্রার পরিবর্তনের প্রভাবটা দেখো। তাপমাত্রা পরিবর্তনের প্রভাব আর আমরা কি জানি? 2 ধরনের, তাপ উৎপাদী বিক্রিয়া আর তাপহারী বিক্রিয়া, তাই না? বিক্রিয়া কয় ধরনের হয়? 2 ধরনের, তাপ উৎপাদী অথবা তাপহারী। এখন তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপাদীর ক্ষেত্রে তাপ উৎপাদী আর তাপহারী। তাপ উৎপাদী আর তাপহারী, তাই না?
তাপ উৎপাদী বিক্রিয়া ডেলএইচ কত? নেগেটিভ। এখানে ডেলএইচ নেগেটিভ। তাপ উৎপাদী বিক্রিয়া ডেলএইচ নেগেটিভ এবং তাপহারী বিক্রিয়া ডেলএইচ পজিটিভ। তাপহারী বিক্রিয়া ডেলএইচ পজিটিভ, তাপহারী বিক্রিয়া ডেলএইচ নেগেটিভ। তাহলে তাপ উৎপাদী বিক্রিয়া, দেখো তাপ উৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা বাড়ালে সাম্য অবস্থা বামে যাবে। কোন দিকে যাবে? বামে যাবে। তাপ উৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা বাড়ালে তাপমাত্রা বাড়ালে সাম্য অবস্থা বামে, সাম্য অবস্থা বামে যাবে বা উৎপাদ কমবে। সাম্য অবস্থা বামে যাওয়া মানে কি? উৎপাদ কমবে, উৎপাদ কমবে, উৎপাদ কমবে। আর তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা কমালে কি হবে? এটা তো দেখলাম তাপমাত্রা বাড়ালে, তাপমাত্রা বাড়ালে সাম্য অবস্থা বামে যাবে, উৎপাদ কমবে। আর তাপ উৎপাদী বিক্রিয়ার তাপমাত্রা কমালে, যদি আমরা তাপমাত্রা কমাই, তাপমাত্রা কমালে সাম্য অবস্থা ডানে যাবে, সাম্য অবস্থা ডানে যাবে। সাম্য অবস্থা ডানে যাবে বা উৎপাদ বেশি হবে, উৎপাদ বেশি হবে, উৎপাদ বেশি হবে। আর তাপহারী বিক্রিয়া খেয়াল করো ভাই, তাপহারী বিক্রিয়া যদি তুমি তাপমাত্রা বাড়াও, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে, তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়লে সাম্য অবস্থা ডানে যাবে বা উৎপাদ বেশি হবে। সাম্য অবস্থা ডানে যাবে, সাম্য অবস্থা ডানে যাবে, সাম্য অবস্থা ডানে যাবে বা উৎপাদ বাড়বে, উৎপাদ বাড়বে, উৎপাদ বাড়বে, উৎপাদ বাড়বে। সাম্য অবস্থা ডানে যাবে বা উৎপাদ বাড়বে। আর কি হবে? যদি তাপহারী বিক্রিয়া তাপমাত্রা কমালে কি হবে? তাপমাত্রা কমালে কি হবে ভাই? সাম্য অবস্থা বামে যাবে। তাপমাত্রা কমালে, ডিক্রিজড করলে সাম্য অবস্থা বামে যাবে, সাম্য অবস্থা বামে যাবে, সাম্য অবস্থা বামে যাবে বা উৎপাদ কমবে, উৎপাদ কমবে, উৎপাদ কমবে। জিনিসটা খেয়াল করবে, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্য অবস্থা বামে যাবে, উৎপাদ কমবে। আর তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে সাম্য অবস্থার ডানে যাবে বা উৎপাদ বেশি হবে। সাম্য অবস্থার ডানে যাওয়া মানে তো উৎপাদ বেশি হওয়া, তাই না? আবার তাপহারী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে উৎপাদও বাড়বে, সাম্য অবস্থা ডানে যাবে। আর তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা কমালে সাম্য অবস্থা বামে যাবে, উৎপাদও কমবে, উৎপাদ কমবে, উৎপাদ কমবে। এবার দেখো কিছু এক্সাম্পল দেখাই। দেখো এখানে কি বলছে, তাপমাত্রা বৃদ্ধি করলে নিম্নে উল্লেখিত বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপাদন কিভাবে প্রভাবিত হবে। এখানে কি বলছে, আমাদের এই বিক্রিয়াটা কি, ডেলএইচ এর মান নেগেটিভ। আমরা কি দেখছি এখানে, আমরা কি দেখছি ভাই? দেখো ডেলএইচ এর মান যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? ডেলএইচ এর মান নেগেটিভ হলে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া, ডেলএইচ এর মান নেগেটিভ হলে তাপ উৎপাদী বিক্রিয়া। এখানে কি ডেলএইচ এর মান পজিটিভ নাকি নেগেটিভ? দেখো তবে নেগেটিভ। তাহলে এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া, তাই না? তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া। এটা কি বিক্রিয়া? তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তাপ উৎপাদী বিক্রিয়া কি বলছে, তাপমাত্রা বৃদ্ধি করলে উল্লেখিত বিক্রিয়া অ্যামোনিয়া উৎপাদনে প্রভাবিত হবে। এখন তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে কি হবে? উৎপাদের পরিমাণ কমবে, যেহেতু অ্যামোনিয়া উৎপাদে আছে। যেহেতু তাপ উৎপাদী বিক্রিয়া তাপমাত্রা বাড়ালে, বৃদ্ধি করতে বলছে, বাড়ালে
উৎপাদের পরিমাণ কমবে, ডিক্রিজড হবে অর্থাৎ কমবে, উৎপাদের পরিমাণ কমবে। এখন দেখো কমবে, তাহলে আমরা নেক্সটে দেখি সাম্যাবস্থায় চাপের পরিবর্তনের প্রভাব, তাই না? সাম্যাবস্থায় চাপের পরিবর্তনের প্রভাবটা কি হবে আমরা দেখবো এবার। দেখো খেয়াল করো, এগুলো খুব ইম্পর্টেন্ট টপিক ভাই। দেখো চাপ বাড়ালে যেদিকে মোল সংখ্যা কম, মোল সংখ্যা কম সাম্যাবস্থা সেদিকে যাবে, চাপ বাড়ালে যেদিকে মোল সংখ্যা কম সাম্যাবস্থা সেদিকে যাবে। ধরো একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এক্সাম্পল ধরো a + 2b কি হবে bc + d। এখানে দেখো মূল সংখ্যা কত 3, এখানে মূল সংখ্যা কত 4, এখানে মূল সংখ্যা 3, এখানে মূল সংখ্যা 4। আমরা কি পড়ছি, চাপ বাড়ালে যেদিকে মূল সংখ্যা কম সাম্যাবস্থা সেদিকে যাবে। এখন যদি এখানে চাপ বাড়াই তাহলে মূল সংখ্যা আমাদের কোন দিকে কম, এখানে কম, তাই না? এখানে কম, তাহলে আমাদের সাম্যাবস্থা বাম দিকে যাবে। এখানে এই ক্ষেত্রে সাম্যাবস্থা বামে যাবে, কি বলছে আবার একটু খেয়াল করো। চাপ বাড়ালে যেদিকে মূল সংখ্যা কম সাম্যাবস্থা সেদিকে যাবে। এখানে খেয়াল করো, এখানে এ আছে একটা, বি দুইটা, হ্যাঁ, আবার সি তিনটা, ডি একটা। তাহলে এখানে দেখো মূল সংখ্যা কত 3, এখানে মূল সংখ্যা কত 3 আর 1 4। তাহলে আমাদের মূল সংখ্যা কি বলছিল, যেদিকে মূল সংখ্যা কম সাম্যাবস্থা সেদিকে যাবে। তাহলে এখানে এইদিকে মূল সংখ্যা বামে মূল সংখ্যা কম, সেখানে সাম্যাবস্থা বামে যাবে। দেখো এবার সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাবটা খেয়াল করো, এটা একটু ইম্পর্টেন্ট। সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব, হ্যাঁ, সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব। দেখো ভাই এই ক্ষেত্রে কি হবে, ধরো এই যে বিক্রিয়ক, এই যে আমাদের বিক্রিয়ক, এই যে উৎপাদ, হ্যাঁ, বিক্রিয়ক উৎপাদ। এখন বিক্রিয়ক, যদি আমরা বিক্রিয়কের মোল সংখ্যা ঘনমাত্রা বাড়াই, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদ সাম্যাবস্থার ডানে যাবে, আর উৎপাদের ঘনমাত্রা বাড়ালে সাম্যাবস্থার বামে যাবে। সাম্যাবস্থার ডানে যাওয়া মানে কি, উৎপাদ বাড়বে, ডানে যাওয়া মানে উৎপাদ বাড়বে। আর সাম্যাবস্থা বামে যাওয়া মানে কি, উৎপাদ কমবে। সাম্যাবস্থা বামে যাওয়া মানে উৎপাদ কমবে। দেখো বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডানে যাবে, সেই ক্ষেত্রে আমাদের উৎপাদ বাড়বে। বিক্রিয়কের ঘনমাত্রা কমালে সাম্যাবস্থা বামে যাবে। উৎপাদের ঘনমাত্রা বাড়ালে সাম্যাবস্থা বামে যাবে, উৎপাদ কমবে। আর যদি উৎপাদের ঘনমাত্রা কমাও তাহলে কিন্তু বিক্রিয়ার ডানে যাবে। ঠিক আছে, খেয়াল রাখো। এবার আসি আমরা কিছু প্র্যাকটিস করি আমরা। আসো এখানে কি বলছে, রাসায়নিক সাম্যাবস্থার বৈশিষ্ট্য কোনটি? সাম্যের স্থায়িত্ব, বিক্রিয়ার অসম্পূর্ণতা, উভয় দিক থেকে সুগম্যতা, প্রভাবকের ভূমিকাহীনতা। আমরা কিন্তু একটু আগে এই টপিকটা পড়ছি, তাই না? দেখো তোমাদের দেখাই, তোমাদের সব পড়ানো হয়ে গেছে। এই যে দেখো খেয়াল করো, দেখো প্রভাবকের ভূমিকাহীনতা, উভয় দিক থেকে সুগম্যতা, সাম্যের স্থায়িত্ব, বিক্রিয়ার অসম্পূর্ণতা। এখানে কিন্তু 4টাই আছে অপশনে, তাই না? অপশনে কিন্তু 4টাই আছে। তাহলে অ্যান্সার কি হবে? সবগুলো। এটা দেখো, কোনটি রাসায়নিক সাম্যাবস্থা নিয়ামক নয়?
তাপমাত্রা ঘনমাত্রা চাপ আমরা লাশ হাতে নেওয়ার নীতিতে পড়ছি না? প্রভাবক কি কি? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। এখানে প্রভাবক নয়, সাম্যাবস্থা নিয়ামক নয়, প্রভাবক। নিয়ামক কি কি? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। এটা খেয়াল করো। সাম্যে 4টি সাম্য বিক্রিয়ার সাম্য ধ্রুবকের মান যথাক্রমে 10⁻², 10, 1 এবং 10⁻³ কোন বিক্রিয়াটি প্রায় সম্পূর্ণতায় পৌঁছায়? কোন বিক্রিয়াটি প্রায় সম্পূর্ণতায় পৌঁছায়? দেখো ভাই, ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। দেখো এখানে সাম্য ধ্রুবক কি দিয়ে আছে? দেখো সাম্য ধ্রুবক বা কেসি, কেসি কি দিয়া? কেসি কি দিয়া? এই যে 10⁻³ সাম্য ধ্রুবক, সাম্যাঙ্ক বা কেসি। হ্যাঁ, এখন আমরা কি জানি? আমরা সাম্য ধ্রুবক সমান কি জানি? কেসি সমান কি? উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে কি কেসির সাথে দেখো উৎপাদ সমানুপাতিক সম্পর্কে না? কেসি সমানুপাতিক উৎপাদ না, তাই না? কেসি সমানুপাতিক উৎপাদ না? তাহলে কি হবে? কেসি যত বড় হবে উৎপাদ তত বড় হবে। বুঝতে পারছো? কেসি যত বড় হবে উৎপাদ তত বেশি হবে। কেসি যত বাড়বে বিক্রিয়কের উৎপাদ তত বেশি হবে, বা বিক্রিয়া তত শেষের দিকে যাবে। এখন দেখো এখানে কেসি কত? 10⁻², 1, 10, 10⁻³। তাহলে এখানে কেসি সর্বোচ্চ কত? 10⁻³। তাহলে যেইটার উৎপাদ বেশি সেই বিক্রিয়টা সম্পূর্ণতা বেশি পৌঁছানোর সম্ভাবনা থাকে না? যেই বিক্রিয়কের উৎপাদ বেশি সেই বিক্রিয়কটা সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ সেই বিক্রিয়ক প্রোডাক্টটা আমরা বেশি পাই, তাই না? তাহলে অ্যান্সার কি হবে? ডি। বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? না বুঝে থাকলে বলো, বুঝাই আবার। দেন আসো দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। কোনো বিক্রিয়ার সাম্য ধ্রুবক ও হার ধ্রুবক উভয় যে নিয়ামক দ্বারা প্রভাবিত হয় তা হলো তাপমাত্রা। কোনো বিক্রিয়ার সাম্য ধ্রুবক ও হার ধ্রুবক, সাম্য ধ্রুবক ও হার ধ্রুবক উভয় যে নিয়ামক দ্বারা প্রভাবিত হয় সেটা হচ্ছে তাপমাত্রা। এটা মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো নিম্নের কোন অবস্থায় পরিবর্তনের ফলে সাম্যাবস্থার সাম্যাঙ্কের পরিবর্তন হয়? সাম্যাঙ্ক আর সাম্য ধ্রুবক একই কথা। সাম্যাঙ্ক এবং সাম্য ধ্রুবক একই কথা। সাম্যাঙ্ক এবং সাম্য ধ্রুবক একই কথা। তাহলে সাম্য ধ্রুবক পরিবর্তন হয় কি দ্বারা? তাপমাত্রা দ্বারা, তাই না? তাপমাত্রা দ্বারা। এখানে কি বলছে? তাপমাত্রা, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্টস, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্টস, প্রেসার না, তাপমাত্রা। কেসি এর পরিমাণ শুধুমাত্র তাপমাত্রা দ্বারা পরিবর্তন হয়। কেসি এটা পরিবর্তন হয় শুধুমাত্র তাপমাত্রা, শুধুমাত্র তাপমাত্রা দ্বারা, শুধুমাত্র তাপমাত্রা দ্বারা। এটা দেখো কি বলছে। এত 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 বিক্রিয়াটি সাম্যাবস্থায় আছে, চাপ বাড়ালে কি ঘটবে? কি বলছে? চাপ বাড়ালে কি ঘটবে? আরেকটা জিনিস মনে রাখো চাপের ক্ষেত্রে চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। চাপের ক্ষেত্রে চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে, চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু। চাপের প্রভাব শুধুমাত্র গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এটা কি? সলিড, এটা বাদ। গ্যাস, সলিড বাদ। এখানে কি আছে? 4 মোল পানি, 4 অণু হাইড্রোজেন। তাহলে কি বলছে? চাপ বাড়ালে, যেহেতু দুইটাই সমান থাকলে কি
চাপ বাড়াই বা যাই করি, চাপ বাড়াই বা কমাই যাই করি, কোনো পরিবর্তন হবে না, তাহলে ইকুইলিব্রিয়াম ইজ আনঅ্যালটার্ড, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, তোমরা এই জিনিসটা আরেকটা জিনিস দেখে পড়তে পারো, এটা দেখতে পারো, এটা হয়তো তোমাদের জন্য ইজি হবে কিছুটা। এটা দেখো আমার বইতে করছি এটা। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা বামে যাবে, সাম্যাঙ্ক কমবে, উৎপাদ কমবে। তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমালে সাম্যাঙ্ক ডানে যাবে, সাম্যাবস্থা ডানে যাবে, সাম্যাঙ্ক বাড়বে, উৎপাদ বাড়বে। তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে সাম্যাবস্থা ডানে যাবে, সাম্যাঙ্ক বাড়বে, উৎপাদও বাড়বে। তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা কমালে সাম্যাবস্থা বামে যাবে, সাম্যাঙ্ক কমবে, উৎপাদ বাড়বে। এভাবে চাপের প্রভাবটাও বলা আছে এখানে, আবার ঘনমাত্রার প্রভাবটাও বলা আছে। দেখো ভাই মেডিকেলেও 2বার আসছে, মেডিকেলেও এখান থেকে কোয়েশ্চেন 2বার আসছে, তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। ঠিক আছে, এই হচ্ছে গেল। তো নেক্সট কোয়েশ্চেন দেখো, নিচের কোন বিক্রিয়া নিম্নচাপ উৎপাদে বেশি হবে? নিম্নচাপে উৎপাদ বেশি হবে। নিচের কোন বিক্রিয়া নিম্নচাপে উৎপাদ বেশি হবে? নিম্নচাপে উৎপাদ বেশি হবে, নিম্নচাপে উৎপাদ বেশি হবে। নিচের কোন বিক্রিয়া নিম্নচাপে উৎপাদ বেশি হবে? দেখো তো নিম্নচাপে উৎপাদ বেশি হবে, এখানে দেখো আমরা একটু আগে কি পড়ছি দেখো, সাম্যাবস্থায় চাপের পরিবর্তনের প্রভাব। এখানে কি পড়ছি? চাপ বাড়ালে যেদিকে মৌল সংখ্যা কম সাম্যাবস্থা সেদিকে যাবে, যেদিকে মৌল সংখ্যা কম সাম্যাবস্থা সেদিকে যাবে। এখানে কি বলছে? নিম্নচাপে উৎপাদ বেশি হবে কোথায়? নিম্নচাপে উৎপাদ বেশি হবে কোথায়? তাহলে দেখো এখানে কি মূল সংখ্যা সমান, এখানে মূল সংখ্যা 2, এখানে মূল সংখ্যা 2, তাহলে এটা অ্যান্সার না। এটা দেখো এখানে মূল সংখ্যা সমান, এখানে মূল সংখ্যা 2, এখানে মূল সংখ্যা 2, 2 2, এটাও অ্যান্সার না। এখানে দেখো এখানে মূল সংখ্যা কত? 2, এখানে মূল সংখ্যা 1, আবার এখানে মূল সংখ্যা 2, এখানে মূল সংখ্যা 4, মূল সংখ্যা টোটাল 4। তাহলে আমাদের কি বলছে? নিম্নচাপে উৎপাদ বেশি হবে, অর্থাৎ চাপ কমাইলে উৎপাদ বেশি হবে। সেই ক্ষেত্রে আমাদের কি দেখতে হবে? সেই ক্ষেত্রে আমরা দেখব উৎপাদের মোল সংখ্যা বেশি কোথায়, তাই না? উৎপাদের মোল সংখ্যা বেশি যেখানে, সেখানে তো চাপ কমালে উৎপাদ বাড়বে, তাই না? চাপ কমাইলে উৎপাদ বাড়বে। তাহলে এখানে উৎপাদের মোল সংখ্যা কত? 2, এখানে 1, এখানে বিক্রিয়কের মোল সংখ্যা 1, আবার এখানে উৎপাদের মোল সংখ্যা 2, এখানে বিক্রিয়কের মোল সংখ্যা 4। তাহলে আমাদের কি লাগবে? যে কোনটায় উৎপাদের মোল সংখ্যা বেশি। উৎপাদের মোল সংখ্যা বেশি যেখানে, সেখানে তো নিম্নচাপে উৎপাদ বেশি পাওয়া যাবে, তাই না? তাহলে এখানে উৎপাদের মোল সংখ্যা 2, অর্থাৎ অ্যান্সার বি। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই ছিল আজকের মতো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক দিয়ে দিও। আর আমাদের ফেসবুক পেজ আছে অ্যাডমিশন উইথ ইসমাম, এখানে ফলো করতে পারো। আর যে অ্যাডমিশন রিলেটেড কোনো যত এক্সাম, ফ্রি এক্সাম ব্যাচ আছে, যদি এক্সামে জয়েন হতে চাও বা এক্সাম দিতে চাও, তাহলে আমাদের টেলিগ্রামে অ্যাডমিশন উইথ ইসমাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবা, অ্যাডমিশন উইথ ইসমাম লিখে সার্চ দিলেই পেয়ে যাবা। আর আমাদের মেডিকেলের ফ্রি এক্সাম চলতেছে জিকের উপর, তো যদি এটাও এখানেই সেম টেলিগ্রামেই পাবা, এখানে সার্চ দিলে টেলিগ্রামে যে সার্চ দিলেই পেয়ে যাবা। আর এটা ছিল কেমিস্ট্রি ফার্স্ট পেপার রাসায়নিক পরিবর্তন পার্ট 1, এটার আরও 2টা পার্ট আসবে। এইটা প্রথম পার্টটুক, এর পরের বাকি অংশটুকু নিয়ে আরও 2টা পার্ট করবো ইনশাআল্লাহ। তো যদি ভালো লাগে লাইক দিয়ে দিও। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।